আজ আমরা পড়ব জিয়াউদ্দিন বারানি সম্পর্কে। জিয়াউদ্দিন বারানি 1285 খ্রিস্টাব্দে জন্ম ও 1359 খ্রিস্টাব্দে মৃত্যু। তিনি ছিলেন সুলতানি যুগের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক। ইতিহাসের বিষয়বস্তু ও ইতিহাস দর্শন সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেছেন যে ইতিহাস রাজা ও অভিজাততন্ত্রের পরিচয় দেয়। আইন, শাসন, সরকারি নিয়মবিধির কথা জানা যায়। শাসকরা ইতিহাস শিক্ষা নিতে পারেন। ইতিহাস সত্যানুসন্ধানী, সত্যকে প্রকাশ করা হচ্ছে ইতিহাসের ধর্ম। তারিখি ফিরোজ শাহীর মুখবন্ধে বারানি তার ইতিহাস দর্শন ব্যাখ্যা করেছেন। মধ্যযুগের উলেমা সম্প্রদায়ভুক্ত ঐতিহাসিক কোরআনকে সব জ্ঞানের উৎস বলে ধরে নিয়েছিলেন। শক্তিশালী জাতি ও সভ্যতার ইতিহাস পাঠ করে মানুষ শিক্ষালাভ করে। মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা ছিল ধর্মকেন্দ্রিক। বারানি ইতিহাস রচনা ধর্মের ভাষা, ভঙ্গি ও বাগধারা ব্যবহার করেছেন। বারানি দৃষ্টিতে ইতিহাস হচ্ছে মানুষের সামগ্রিক জীবনের উত্থান ও পতন। ইতিহাস থেকে মানুষ অন্তর্দৃষ্টি লাভ করে। মানুষ ভালো মন্দ, পাপ পুণ্য, শত্রু মিত্র বিচার করতে শেখে। ইতিহাস পাঠ করে মানুষ বাস্তববাদী হয়ে ওঠে, কারণ সে অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করে। শাসক ইতিহাস থেকে পান সাহস, বিপদের সম্মুখীন হওয়ার মতো মনের জোর। অন্তর্দৃষ্টি দিয়ে তিনি রাষ্ট্র ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা নেন। তিনি উপলব্ধি করেন কিভাবে শুভ থেকে শুভের এবং অশুভ থেকে অশুভের সৃষ্টি হয়। বারানি লিখেছেন যে মহাপুরুষদের জীবনের ঘাত প্রতিঘাত থেকে সাধারণ মানুষ জীবনযুদ্ধে লড়াই করার মনোবল লাভ করেন। বারানির ইতিহাস দর্শনে দুটি প্রধান বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ইতিহাসের ভিত্তি হচ্ছে সত্য। ঐতিহাসিক সঠিকভাবে সত্যকে প্রকাশ করবেন। অতিরঞ্জন ও অতিশয়োক্তিই হল কবির কাজ। ঐতিহাসিক মিথ্যা কথা লিখলে তার ইতিহাস পরিত্যক্ত হবে। বারানির ইতিহাস চিন্তার দ্বিতীয় প্রধান বৈশিষ্ট্য, তিনি মনে করেন ইতিহাসের সঙ্গে হাদিসের নিকট সম্বন্ধ রয়েছে। তার এই ধারণার জন্য অধ্যাপক পিটার হার্ডি বলছেন, বারানির ইতিহাস চিন্তা ছিল ধর্মনির্ভর। অধ্যাপক কে এ নিজামী মনে করেন যে বারানির ইতিহাস চিন্তা ধর্মনির্ভর ছিল না। ইতিহাস চর্চা ও হাদিস চর্চার পদ্ধতিগত মিলের জন্য তিনি হাদিসের কথা উল্লেখ করেছিলেন। ঐতিহাসিক হিসাবে বারানির মনোজগৎ ছিল জটিলতায় পূর্ণ। মাঝে মাঝে তার পরিবর্তন ঘটেছে। এক বিশেষ ঐতিহাসিক পটভূমিতে সামাজিক পরিবেশে তার মনোলোক ও চিন্তার জগৎ উন্মোচিত হয়েছে। বারানি এক অভিজাত পরিবারের সন্তান। তার পরিবার 3 প্রজন্ম ধরে ইলবারি, খলজি ও তুগলকদের অধীনে কর্মরত ছিল। তার মাতামহ সিপাহসালার হুসামুদ্দিন বলবনের একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। তিনি ভকিল ই দার বরবক সুলতানি হিসাবে কাজ করেছিলেন। বলবন তাকে পছন্দ করতেন। লক্ষণাবতীর গুরুত্বপূর্ণ শাহানা পদে তাকে নিয়োগ করেছিলেন। বারানির পিতা মোবাইদ উল মুলক আরকালি খানের নায়েব ছিলেন। দিল্লির অভিজাত এলাকা কিলুঘড়িতে প্রাসাদোপম বাড়িতে তারা বাস করতেন। বারানির পিতা বরনের নায়েব ও খাওয়াজোগী পদে ছিলেন। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে বারানি সভাসদ হন। 17 বছর তিনি নাদিম ছিলেন। এটি ছিল একজন পণ্ডিত বুদ্ধিজীবীর পদ। সুলতান তার সঙ্গে প্রায় পরামর্শ করতেন, তার ইতিহাস জ্ঞানের প্রশংসা করতেন। ফিরোজ তুগলকের শাসনের শুরুতে বারানির ভাগ্য বিপর্যয় ঘটেছিল। তিনি সব সুযোগ সুবিধা, নিষ্কর ভূমি, পেনশন সব হারিয়ে নিঃস্ব হয়ে যান। সে যুগে সুলতানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শাসক গোষ্ঠীর পরিবর্তন হতো। বারানি নতুন শাসক গোষ্ঠীর আস্থা হারিয়েছিলেন। বারানির পরিবার শুধু রাজসভা নয়, সে যুগের বিদ্বান ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করত। আলাউদ্দিনের শাসনকালে 46 জন বিদ্বান ব্যক্তির তিনি নাম করেছেন, যারা সকলে তার শিক্ষক ছিলেন। তিনি বলেছেন যে এদের মধ্যে কয়েকজন ছিলেন গাজ্জালি ও রাজির মতো পণ্ডিত। সে যুগের শ্রেষ্ঠ মনীষী, কবি, ঐতিহাসিক আমির খসরু ও আমির হাসান সিজি তার বন্ধু ছিলেন। দিল্লির বিদ্বৎ সমাজে বারানির সমাদর পেতেন, কারণ তার আচার ব্যবহার ছিল মার্জিত, বুদ্ধিদীপ্ত রসবোধ ও সামাজিক সম্মান। বারানি ছিলেন অভিজাত সম্প্রদায়ের লোক। দরবারের সভাসদ ও তার সামাজিক অবস্থান তার দৃষ্টিভঙ্গি গঠন করে দিয়েছিল। তার ইতিহাস চিন্তার উপর পারস্যের প্রভাব লক্ষ্য করা যায়। বারানি মনে করেন পারস্যের শাসানীয় শাসকরা হলেন আদর্শ শাসক। তিনি সিংহাসনের পাশে বসে শুধু রাজপরিবার ও শাসক শ্রেণীকে দেখেছিলেন, তাদের কথা বলেছেন। ইসলামের পয়গম্বর হলেন সুলতান ই পয়গম্বরান, পয়গম্বরদের সুলতান। তার গুরু নিজামুদ্দিন আউলিয়াকে তিনি পছন্দ করতেন, কারণ হাজার হাজার দর্শনার্থী তার কাছে আসত। শেষ জীবনে যখন নিজামুদ্দিনের খানকার এক কোণে তিনি আশ্রয় নিয়েছেন, তখনও তিনি অভিজাততান্ত্রিক মনোভাব থেকে মুক্ত হতে পারেননি। ভগ্ন ও দুর্দশা হতাশাগ্রস্ত জীবনে বারানি লিখেছেন,
তারিকি ফিরোজ শাহী, ফতোয়াই জাহানদারি, হজরতনামা, প্রত্যেকটি লেখার মধ্যে ফুটে উঠেছে হতাশাগ্রস্ত ব্যক্তিত্বের মনোজগৎ। পয়গম্বর মোহাম্মদের জীবনী সানা-ই মোহাম্মদী লিখেছিলেন এমন এক সময়ে যখন তিনি জানতেন না যে আগামীকাল তিনি বেঁচে থাকবেন। পয়গম্বরের আশীর্বাদ লাভের জন্য তিনি গ্রন্থখানি রচনা করেন। চরম দুঃখের মধ্যেও বারানি মানসিকতায় পরিবর্তন ঘটেনি। জন্ম ও মৃত্যুতে তিনি ছিলেন অভিজাত। মোহাম্মদ বিন তুগলক বিদ্যার মানুষ ছিলেন, সাহিত্য ও ইতিহাস ভালোবাসছেন। বারানি তার রাজসভায় স্থান পেয়েছিলেন, কিন্তু বারানি সেই নতুন পরিবেশে অস্বস্তি বোধ করেন, কারণ সাধারণ মধ্যবিত্তরা অভিজাততন্ত্রে উন্নীত হচ্ছিল। মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর অব্যবহিত পরেই তিনি দরবারের পদ হারালেন। আকস্মিকভাবে তার পতন হলো। ভাগ্য বিপর্যয়ের কারণ হলো মোহাম্মদ সিন্ধু দেশে আকস্মিকভাবে মারা গেল। উজির খাজা জাহান একজন শিশুকে সিংহাসনে বসিয়েছিলেন। সিন্ধুতে শিখ নাসিরুদ্দিন চিরাগ ও অন্যান্যরা ফিরোজকে সিংহাসনে বসিয়েছেন। বারানি খাজা জাহানকে সমর্থন করে নিজের ভাগ্য বিপর্যয় ডেকে আনলেন। চরম দুঃখের দিনে তিনি লিখছেন, ঈশ্বর জীবনের শুরুতে আমাকে অনেক কিছু দিয়েছেন, শেষে দিয়েছেন অসম্মান। 3 প্রজন্মের আমির পরিবারের সদস্য নিজে নাদিম বারানি এখন সর্বশান্ত হলেন। দুঃসময়ে বন্ধু আত্মীয় স্বজন সকলে তাকে পরিত্যাগ করল। বারানি মনে করতেন ধর্মান্তরিত মুসলমানরা খাঁটি মুসলমান নয়। ফতোয়া-ই জাহানদারিতে তিনি এসব ধর্মান্তরিতদের দ্বিচারিতা ও সব বিরোধিতার কথা উল্লেখ করেছেন। নিম্নবর্গ ও উচ্চবর্গের মধ্যে পার্থক্য হলো জাগতিক ও পারলৌকিক নয়। তিনি কোনো ধর্মশাস্ত্রের সমর্থন চাননি। বারানির মনোজগতের সঙ্গে তার ইতিহাস চর্চার ঘনিষ্ঠ যোগ রয়েছে। তিনি নিজের জীবনের উত্থান পতনের কারণ অনুসন্ধান করেছেন। তার রচনায় মর্ময়তার প্রতিফলন করেছে। উত্থান পতন তিনি সুলতান ও অভিজাতদের জীবনকেও লক্ষ্য করেছিলেন। জালালউদ্দিন খলজির সভার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, দুর্ভাগ্যের কথা স্মরণ করেছেন। বর্বনের শাসনের পরিচয় দিতে গিয়ে তার অদৃষ্ট নিয়ে হা হুতাশ করেছেন। মানসিক অবস্থার ইতিহাস লিখতে বসে তিনি মোহাম্মদ বিন তুগলকের সব কার্যাবলী নিন্দা করেছেন। মোহাম্মদের মৃত্যু তার কাছে বেদনাদায়ক, কারণ তিনি তারপর সব কিছু হারিয়েছেন। তার মনের ভারসাম্য নষ্ট হয়েছে। তিনি মোহাম্মদকে বলেছেন সন্ত, পয়গম্বর, আবার পর মুহূর্তে বলেছেন নিমরুদ এবং ফারাও। বারানি তার মর্ময় চিন্তাকে তথ্যের উপর আরোপ করে কোনো পূর্ব নির্ধারিত বক্তব্যকে প্রতিষ্ঠার চেষ্টা করেনি। ব্যক্তির চরিত্রায়নে তার মর্ময় চিন্তার প্রতিফলন ঘটেছে। বারানির লেখার একটি বড় গুণ হলো তিনি অর্থনৈতিক জীবনের উপর প্রচুর তথ্য সরবরাহ করেছেন। আর কোনো মধ্যযুগের ঐতিহাসিক অর্থনৈতিক তথ্যের সরবরাহ এত উৎসাহ দেখাননি। আলাউদ্দিনের বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার বিস্তারিত বর্ণনা তার লেখায় পাওয়া যায়। অধ্যাপক হাবিবুল্লাহ মনে করেন যে বারানির ইতিহাসে তার মনোজগতের প্রতিফলন ঘটেছে, বাস্তব অবস্থার প্রতিফলন তেমন ঘটেনি। অধ্যাপক পিটার হার্ডি বলেছেন যে বারানির ইতিহাস হচ্ছে ধর্মশাস্ত্রের অঙ্গ। অতীত হল শুভ অশুভের দ্বন্দ্বক্ষেত্র। গোড়া রক্ষণশীল বারানি স্বীকার করেছেন যে ভারতে শরীয়ত আইন প্রয়োগ করা যাবে না, এখানে রাষ্ট্রীয় আইন জবাবিদ প্রয়োগ করতে হবে। তিনি নিজে একজন আলিম ছিলেন, কিন্তু রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করেননি। ফিরোজ শাহের রাজত্বকালে তিনি তার 2খানি গ্রন্থ লিখেছিলেন। ফিরোজ ধর্মভীরু শাসক ছিলেন, তা সত্ত্বেও তিনি বাস্তব রাজনৈতিক জীবনকে বোঝার চেষ্টা করেছেন। মোহাম্মদ হাবিব লিখছেন, বারানি শুধু ইতিহাস লেখেননি, ইতিহাসকে সমাজবিজ্ঞান হিসাবে বর্ণনা করে অভিজ্ঞতার আলোকে ঘটনা লিপিবদ্ধ করেছেন। বারানি তার গ্রন্থ বলবন থেকে ফিরোজ শাহ তুগলক পর্যন্ত 9 জন শাসকের পরিচয় দিয়েছেন। মাতামহ হুসামুদ্দিনের কাছ থেকে তিনি বলবন সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করেছিলেন। ফিরোজের রাজসভা আল্লাহর দরবারের মতো। ফিরোজের প্রশংসার সঙ্গে তিনি খাজা জাহানের নিন্দা করেছেন, কারণ এই ব্যক্তি তার সব দুর্ভাগ্যের জন্য দায়ী ছিল। বারানি এখানে ঐতিহাসিকের নিরপেক্ষতা বজায় রাখতে চেয়েছিলেন। খান-ই জাহান মকবুলের ক্ষেত্রেও তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। হিন্দুদের প্রতি তিনি অসহিষ্ণুতা দেখিয়েছেন, তার শিক্ষা ও পরিবেশ এজন্য দায়ী ছিল। সেই যুগও ছিল ধর্মীয় আবেগ ও সংস্কারের আচ্ছন্ন। উদার মানবিক ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গড়ে ওঠেনি। বারানির ইতিহাস দর্শনের মধ্যে 7টি উপাদান পেয়েছেন অধ্যাপক হার্ডি। এই ইতিহাস পাঠ করে ধর্মশাস্ত্রের সঙ্গে ঘনিষ্ঠতার বৃদ্ধি পায়। ইতিহাস হচ্ছে হাদিসের যমজ ভাই। হাদিস বুঝতে গেলে ইতিহাস অবশ্যই পড়তে হবে। ইতিহাসের মধ্য দিয়ে মানুষের যুক্তি বিচার ক্ষমতা বৃদ্ধি পায়। অন্যের অভিজ্ঞতার আলোকে এগুলি শক্তিশালী হয়। ইতিহাস গ্রন্থ পাঠ করে শাসকরা দুঃসময়ে সঠিক নীতি অনুসরণ করতে পারবেন। ইতিহাসের পয়গম্বর ও রাষ্ট্রনেতাদের উত্থান পতনের কাহিনী আছে, এগুলি বর্তমানকালের শাসকদের কাছে শক্তির উৎস হয়ে দাঁড়ায়। বারানিকে সঠিকভাবে বুঝতে হলে তার ভাষা, আঙ্গিক, ভাবধারা সব বুঝতে হবে। হিন্দু শব্দ ব্যবহার করলেও তার মধ্যে সাম্প্রদায়িকতা ছিল না। তুর্কি শব্দ তিনি জাতীয় অর্থে ব্যবহার করেননি। তিনি যখন বলেছেন যে মোহাম্মদ কর বাড়িয়েছেন,
1 থেকে 10 তিনি গাণিতিক হিসাবে দেননি। তারিখি ফিরোজ শাহী বুঝতে গেলে আগে ঐতিহাসিককে ভালোভাবে বুঝতে হবে।